এইসব বিমানগুলো যেহেতু আপনার পুরনো টাইপের হয়ে থাকে, তাহলে কেন এগুলো আপনার জনবহুল এরিয়াতে চালানো হবে? এগুলো চালানোর কথা আপনার সমুদ্রের পাড়ে বা আশেপাশে নিরাপদ এলাকার ভিতরে। এখন কিন্তু আমাদের হাতে তিন চারটা কিন্তু আপনার ঘটকা রয়েছে। এক পাইলট কিন্তু আপনার 4-5 ঘন্টা কিন্তু বেঁচে ছিল। সো উনি কি আসলে এমন কিছু জানতো যেটা আসলে সরকার জানাতে চায় নাই দর্শকদের? মরার আগের কোনো কথা আমরা জানতে পারলাম। এটা কি আসলে একটা হত্যাকাণ্ড? দেশে সরকার যখন কিনা সামলাতে পারে না নিজের দেশকে, তখন কিন্তু নিজেরাই এরকম একটি দুর্ঘটনা করে। তারপরে মনে করেন যে তাদের যে সমস্যাগুলো এগুলো মাটি চাপা হয়ে যায়, আর আপনার নতুন একটা আলোচনার কেন্দ্রবিন্দু তৈরি হয়। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে সবাই কিন্তু অবগত আছেন যে বাংলাদেশের ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু একটা বিমান দুর্ঘটনা হয়। এক পর্যায়ে আমরা জানতে পারি ওই দুর্ঘটনার ফলে কিন্তু আপনার বিমানের পাইলট সহ আপনার স্কুলের 25 জন শিশু আর ম্যাডাম সহ কিন্তু আপনার ইন্তেকাল করে। তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করে আজকে ভিডিও স্টার্ট করতে। যে দুর্ঘটনা হয়েছে, এই দুর্ঘটনার কি আসলে এক দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে রাজনৈতিক স্ট্র্যাটেজি? তো চলুন প্রথমে আমরা যে বিষয়টা দেখতে পাই সেটা হচ্ছে আপনার প্রত্যক্ষদর্শীরা কিন্তু বলছে বিমানের যে পাইলট উনি কিন্তু আপনার লাস্ট পর্যায়ে গিয়ে কিন্তু আপনার এনজেক্ট নিয়ে আসে, মানে বিমান থেকে সেফট এনজেক্ট ব্যবহার করে কিন্তু প্যারাশুটের মাধ্যমে উনি উপরে চলে গেছে। এক পর্যায়ে উনি কিন্তু প্যারাশুট থেকে খুব সহজেই কিন্তু ল্যান্ড করে আপনার স্কুলের কোনো একটা নিরাপদ কক্ষে কিন্তু আছড়ে পড়ে। তো এক পর্যায়ে 1.5 ঘন্টার মতো আটকে ছিল, উনাকে আপনার কেউ সেফটি করে নাই। তো এক পর্যায়ে হেলিকপ্টার দিয়ে কিন্তু বিমান বাহিনী থেকে মানুষ এসে কিন্তু উনাকে আপনার সেফটি ভাবে কিন্তু উদ্ধার করেছে এবং এক পর্যায়ে ওনাকে কিন্তু আপনার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তো এই পর্যন্ত আমরা জানতে পারি যে উনি কিন্তু আপনার বেঁচে ছিল, উনি কিন্তু আপনার ডাইরেক্ট স্পট ডেথ কিন্তু হয় নাই। সো উনি কি আসলে এমন কিছু জানতো যেটা আসলে সরকার জানাতে চায় নাই দর্শকদের? না হলে আমরা কেন ওনার কোনো ইন্টারভিউ বা ওনার মরার আগের কোনো কথা আমরা জানতে পারলাম? এটা কি আসলে একটা হত্যাকাণ্ড হয়েছে নাকি উনি দুর্ঘটনার কারণে মারা গেছে? এটা আসলে একটা ঘটকা কিন্তু রয়ে যায়। ওনার বিষয়টা কিন্তু আমরা এখনো ক্লিয়ার হইলাম না। আর দ্বিতীয় নাম্বার যে স্ট্র্যাটেজি, এটা হচ্ছে আপনার রাজনৈতিক। আপনারা সবাই জানেন যে বর্তমানে এনসিপি আর যে আন্দোলন যে আপনার দলগুলো আছে বর্তমানে জামাতে ইসলামী, তারপর বিএনপি, এগুলো সবাই কিন্তু আপনার এখন নির্বাচনের দিকে কিন্তু আন্দোলন করতে চাইতেছে না। সরকার কিন্তু চাইতেছিল যে আরো ক্ষমতায় থাকার জন্য, মানে ডক্টর ইউনূস কিন্তু চাইতেছিল ক্ষমতার ভিতরে থাকার জন্য। সে এক পর্যায়ে উনি দেখতেছি যখন কিনা আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, দেশের মানুষরা কিন্তু ওনার বিরুদ্ধে চলে গেছে, উনি কিন্তু দেখতেছে দেশ সামলাতে পারতেছে। সব দেশের বিষয় কিন্তু বর্তমানে বন্ধ আছে, আর বাংলাদেশের সিচুয়েশন কিন্তু উনি সামলাতে পারতেছে না। তো এক পর্যায়ে উনি কি করলো, এরকম ওনার বিরুদ্ধে যে কথাগুলো এখন মানুষ বলতেছে, এই সিস্টেমটাকে আপনার উল্টে দেওয়ার জন্যই কিন্তু এরকম রাজনৈতিক যে স্ট্র্যাটেজি এগুলো কিন্তু প্রয়োগ করা হয়। এইগুলো সাধারণত আপনার রাশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশে প্রয়োগ হয়। এক পর্যায়ে কিন্তু দেখা যায় যে স্কুলে যে দুর্ঘটনা হয়েছে, এক পর্যায়ে আমরা দেখতে পাই যে এখন এনসিপি বা জামাতে ইসলামী এগুলো কিন্তু আপনার সবাই চুপ হয়ে গেছে। তারা কিন্তু আর সরকারের বিরুদ্ধে এখন কথা বলবে না, কারণ এরকম একটা পর্যায়ে কিভাবে সরকার নিয়ে কথা বলবে। এখন নতুন একটা বিষয় নিয়ে আপনার আলোচনা হচ্ছে, সকল মিডিয়াগুলো কিন্তু এখন আপনার এই বিষয়টাতে ফোকাস করতেছে। সো এটা হচ্ছে আপনার রাজনৈতিক একটি স্ট্র্যাটেজি। সো এরকম অহরহ দেশেই কিন্তু এরকম রাজনৈতিক স্ট্র্যাটেজি করা হয় যখন কিনা আউট অফ কন্ট্রোল হয়ে যায় দেশের সরকার, যখন কিনা সামলাতে পারে না নিজের দেশকে, তখন কিন্তু নিজেরাই এরকম একটি দুর্ঘটনা করে। তারপরে মনে করেন যে তাদের যে সমস্যাগুলো এগুলো মাটি চাপা হয়ে যায়, আর আপনার নতুন একটা আলোচনার কেন্দ্রবিন্দু তৈরি হয়। তো এটাই হচ্ছে একটা মূল বিষয়। আর নয়তো আমি একটা লাস্ট পর্যায়ে একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনার প্রশিক্ষণ বিমান কিন্তু সাধারণত আপনার সমুদ্রের পাড়ে চালানো হয়। যেহেতু এটা একটা প্রশিক্ষণ বিমান, তাহলে কেন এই বিমানটা আপনার জনবহুল এলাকার ভিতরে চালানো হলো? কেন এটা স্কুলের উপরে আপনার চালানো হলো? এইসব বিমানগুলো যেহেতু আপনার পুরনো টাইপের হয়ে থাকে, তাহলে কেন এগুলো আপনার জনবহুল এরিয়াতে চালানো হবে? এগুলো চালানোর কথা আপনার সমুদ্রের পাড়ে বা আশেপাশে নিরাপদ এলাকার ভিতরে। এখন কিন্তু আমাদের হাতে তিন চারটা কিন্তু আপনার ঘটকা রয়েছে। এক হচ্ছে আপনার বিমানটা যেহেতু আপনার জনবহুল এলাকার ভিতরে চালানো হয়েছে, সো এইটা কেন হলো? আর এখন পর্যন্ত সরকার কিন্তু অনেক লুকানোর চেষ্টা করতেছে, কত মানুষ মারা গেছে এগুলো কিন্তু তখনই লুকায় যখন কিনা আপনার সরকার আউট অফ কন্ট্রোলের ভিতরে একটা কাজ করে, তখনই কিন্তু এগুলো আপনার লুকানোর চেষ্টা করে। তারপরে আপনার আরেকটা বিষয় হচ্ছে আপনার পাইলটের কোনো ইন্টারভিউ নেই। পাইলট কিন্তু আপনার 4-5 ঘন্টা কিন্তু বেঁচে ছিল। 1:13 মিনিটে কিন্তু বিমানটা আঘাত আনে, তারপরে কিন্তু 4টা বাজে কিন্তু পাইলট মৃত্যুবরণ করে। তো এই বিষয়টা আসলে ভালোভাবে চিরুনি তল্লাশি করা দরকার যে এটা কি একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি ছিল নাকি একটা নিতান্ত দুর্ঘটনা ছিল। আর দুর্ঘটনা হলো, এরকম দুর্ঘটনা কেন হবে আর এরকম দুর্ঘটনা যেন ভবিষ্যতে আর বাংলাদেশে না হয়, এগুলো নিয়ে প্রতিবাদ জানাচ্ছি। অবশ্যই আপনারা সবাই সবার দিক থেকে প্রতিবাদ করবেন। যদি প্রতিবাদ না করতে পারেন তাহলে আমার এই ভিডিওটা আপনার একটা শেয়ার করে দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।
সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আবারও বলে নেই, আমার ভিডিওটা শুধুমাত্র একটি চিন্তাধারা থেকে বানানো হয়েছে, কারোর বিরুদ্ধে না, কারো মতভেদ না, বা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা হয়। সো এই কথাগুলো সম্পূর্ণ আমার নিচে থেকে বলা।